ডিয়ার স্টুডেন্টরা, আমি প্রতি ক্লাসের মতো এবারও নিয়ে চলে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 স্টোরি কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার পার্ট 5 নিয়ে। তো ডিটেলসে আমরা শুরু করব। তার আগে বলে রাখি, চ্যানেলটি যারা নতুন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও বন্ধুদেরকে শেয়ার করবে যাতে সবাই লিখতে পারে। একটা লাইক করবে। প্রথম কোশ্চেন দেখো, কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভ মিলাও। তো সেটার উত্তর আমরা দেখে নেব। দেখো এখানে দেওয়া আছে কয় স্তম্ভ সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলানো করে, একের সঙ্গে ঘ, দুইয়ের ক, তিনের সঙ্গে খ, চারের সঙ্গে গ, এভাবে ওরা লিখে দিবে। তারপরে কোশ্চেন, সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। দেখে নেব কোশ্চেনটা আমরা। দেখো এখানে কোনো কোশ্চেন দেওয়া আছে, কারণ যে কোনো একটি, একজন এর তার নাম কি, বিদ্রোহী একজনের তার নাম কি, কারণ যে কোনো একটি, নীল বিদ্রোহ, দিগম্বর বিশ্বাস, নীলকর সাহেবের নীল চাষের জন্য দাদন বা অগ্রিম অর্থ দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করত, আরেকবার দাদন নিলে তা শোধ হতো না। বারাসাত বিদ্রোহ, তিতুমির, বারাসাত বিস্তীর্ণ অঞ্চলের জমিদার নীলকর ও কোম্পানির অবসান। তারপর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, সিধু, ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরি কাজে লাগাতো, অত্যাচার করতো। তারপর হচ্ছে মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডা, মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত বা দিকুদের হাতে চলে যায়। এছাড়া দেখে নেব আমরা, সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি বাক্যে পণ্ডিতা রামাবাই কেন স্মরণীয়। দেখো 19 শতকে পশ্চিম ভারতে নারী শিক্ষার বিশেষ উদ্যোগী হয়েছিলেন পণ্ডিত রামাবাই। প্রাচীন ভারতীয় শাস্ত্রে শিক্ষিত ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রামাবাই সমস্ত সামাজিক বাধা উপেক্ষা করে এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে তিনি ডাক্তারি পড়েন। বিধবাদের জন্য তিনি একটি আশ্রম ও প্রতিষ্ঠা করেছিলেন। 2. ইয়াং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্রদের বলা হতো ইয়াং বেঙ্গল গোষ্ঠী বা দল। এই ইয়াং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতা হলো: 1. ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি তাদের পুরো সমর্থন ছিল। 2. এই দলে অনেকের সদস্য পরবর্তীকালে নিজেদের পুরনো মতামত বা অবস্থান থেকে সরে গিয়েছিলেন। নিজের ভাষায় লেখা 120 থেকে 160টি বাক্যে সম্পদের বহির্গমন বলতে কী বুঝো। দেখো, সম্পদের বহির্গমন ভারতে ব্রিটিশ শাসনের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। উপনিবেশ হিসেবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে হস্তান্তর করা হতো। এর ফলে ভারতের অর্থনৈতিক উন্নয়ন হতো না, বরং অবশ্যম্ভাবী হয়ে পড়তো দারিদ্র্য ও দুর্ভিক্ষ। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে প্যারাচেঞ্জ করবে, একমাত্র উদ্দেশ্য ছিল ভারতের অর্থ ও সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত করে ভারতের অর্থনীতিকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করা। 1840 খ্রিস্টাব্দে একটি ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায়, ভারত থেকে বছরে 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত, আর তার বিনিময়ে ভারত সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ছাড়া কিছুই পেত না। বাস্তবে ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত। 2% ছিল ভারতের থেকে নির্গমন সম্পদের পরিমাণ। অর্থাৎ এই ছিল আজকের আপডেট। অর্থাৎ পরবর্তীকালে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হব। চ্যানেলটি যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে প্রচুর শেয়ার করো এবং ফলো করো। সমস্ত ক্লাস কিন্তু এখানে দেওয়া থাকে। ওকে, থ্যাংক ইউ।